কোনো সমযোজী অণুর জ্যামিতিক গঠন আমরা ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে কিভাবে ব্যাখ্যা করব সে সম্পর্কে আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছিল। এবং ভ্যালেন্স বন্ড থিওরির কিছু এক্সেপশনাল কেস আছে যেগুলো ওই থিওরি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা ভিএসিপিআর থিওরির সাহায্য নিয়েছিলাম। কিন্তু যে জায়গাগুলো ভ্যালেন্স বন্ড থিওরি একেবারেই এক্সপ্লেন করতে পারে না, যেরকম কোনো মলিকিউলের চুম্বকীয় ধর্ম কি হবে, সেটা প্যারাম্যাগনেটিক কন্ডিশনে থাকবে না ডায়াম্যাগনেটিক কন্ডিশনে থাকবে, সেটা কিন্তু ভিভিটি এক্সপ্লেন করতে পারে না। বা ধাতব বন্ধন কেমন হবে, এক বন্ধন দ্বিবন্ধন কেন থাকবে, কিভাবে থাকবে, সেই ব্যাখ্যাও কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি দিতে পারে না। তো এই বিষয়গুলো যেগুলো ভ্যালেন্স বন্ড তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না, সেই ব্যাখ্যা আমরা আরেকটা থিওরিতে পাবো, সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। এবং আজকে ক্লাসে এই আণবিক কক্ষক তত্ত্ব বা মলিকুলার অরবিটাল থিওরি নিয়েই আলোচনা হবে। বিজ্ঞানী হুন্ড এবং মুলিকান যুগ্মভাবে এই আণবিক কক্ষক তত্ত্বটি প্রকাশ করেন, বা মলিকুলার অরবিটাল থিওরি যেটা বলছি সেটা প্রকাশিত হয়। এবং এই তত্ত্বের কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যার উপর বেস করে আমরা পুরো থিওরিটা জানতে পারবো। যেরকম 1 নম্বর বলি, যেটা ছবিতে দেখতে পাচ্ছ, একাধিক পরমাণু যখন পরস্পর যুক্ত হয়ে সমযোজী বন্ধন সৃষ্টির মাধ্যমে অণু গঠন করছে, তখন এই যে পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটাল, তার অস্তিত্ব লোপ পেয়ে সম্পূর্ণ নতুন ধরনের এক ধরনের ইলেকট্রনীয় কক্ষক সৃষ্টি হয়, যাকে আমরা বলছি আণবিক কক্ষক বা মলিকুলার অরবিটাল। ছবিতে যেটা দেখছো, অ্যাটমিক অরবিটাল থাকে পরমাণুর, এবং তারা যখন সমযোজী বন্ধন দিয়ে যুক্ত হয়ে একটা অণু গঠন করে, তখন একটা নতুন কক্ষক তৈরি হয়, সেটার নাম হচ্ছে মলিকুলার অরবিটাল, যেটা মাঝখানে ক্রিয়েট হয়েছে। সেটাকেই আমরা বলছি আণবিক কক্ষক। তো মলিকুলার অরবিটাল থিওরির এটা হচ্ছে প্রথম তত্ত্ব। সেকেন্ড বলছে যে সবসময় দুটো সমশক্তি সম্পন্ন পারমাণবিক কক্ষকই মিলিত হয়ে আণবিক কক্ষক উৎপন্ন করবে। অর্থাৎ একটা 1s কক্ষকের সঙ্গে অপর একটা 1s কক্ষই মিলিত হবে, কখনো কিন্তু 1s কক্ষকের সঙ্গে 2s কক্ষক মিলিত হবে না। থার্ড যেটা বলছে, যখন আণবিক কক্ষক গঠন হচ্ছে দুটো পারমাণবিক কক্ষের মিলনে, দুটো মলিকুলার অরবিটাল আমরা পাবো। একটার শক্তিমাত্রা পারমাণবিক কক্ষকের থেকে কম হবে এবং অপরটার শক্তিমাত্রা পারমাণবিক কক্ষকগুলোর থেকে বেশি হবে। যে মলিকুলার অরবিটালের শক্তি কম হবে তাকে আমরা বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল বা অণুবন্ধী আণবিক কক্ষক। ছবিতে যেটা মলিকুলার দেখতে পাচ্ছ যে দুটো অ্যাটমিক অরবিটাল মিলিত হয়ে দুটো মলিকুলার অরবিটাল ফর্ম করছে। যে মলিকুলার অরবিটালটা অ্যাটমিক অরবিটালের নিচে গঠন হয়েছে সেটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল। আর যে মলিকুলার অরবিটাল শক্তি বেশি অ্যাটমিক অরবিটালের ওপরে গঠন হয়েছে, দেখো শক্তি অনুযায়ী আমরা একদম বাঁ দিকে এনার্জি প্লট করে দেখিয়েছি, লো থেকে হাই এনার্জি হচ্ছে যত উপরের দিকে যাওয়া হচ্ছে। তো যে মলিকুলার অরবিটালটা হায়ার এনার্জি হোল্ড করছে সেটা হয়ে যাচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বা অননুবন্ধী আণবিক কক্ষক। তো আমরা দুটো মলিকুলার অরবিটাল পাচ্ছি, একটা বন্ডিং, একটা অ্যান্টি বন্ডিং। ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন আণবিক কক্ষকে প্রবেশ করবে, তারপরে যদি কিছু বাকি থাকে সেটা চলে যাবে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালে। তারপরেও যদি আরও বাকি থাকে, ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন আণবিক কক্ষকে সেই ইলেকট্রনগুলো ধাপে ধাপে প্রবেশ করবে। সবসময় আগে সর্বনিম্ন এমও ফিলিং হবে, তারপরে হাই এনার্জি এমও ফিলিং হবে। একটা আণবিক কক্ষক মনে রাখবে সর্বাধিক দুটো ইলেকট্রন ধারণ করতে পারে।
এবং এই দুটো ইলেকট্রনই কিন্তু স্পিন উল্টো দিকে হয়, ঘূর্ণন সর্বদা বিপরীতমুখী হয়, যেরকম পাওলির নীতিতে বলা হয়েছিল। তো এইগুলো হচ্ছে বেসিক রুল মলিকুলার অরবিটাল থিওরির, যার উপর বেস করে আমরা বিভিন্ন মলিকুলের, তোমাদের সিলেবাসে রয়েছে ডায়াটমিক মলিকুল, তো বিভিন্ন মলিকুলের আমরা মলিকুলার অরবিটাল কিভাবে গঠন হচ্ছে সেগুলো আমরা দেখব এই থিওরিগুলোর উপর বেস করে। আগের ছবিতে যেরকমটা তোমরা দেখলে 1s1s এর মিলনে মলিকুলার অরবিটাল গঠন হয়েছে, এখানে দেখে নাও 2s2s এর মিলনে কিভাবে মলিকুলার অরবিটাল হচ্ছে, এবং সেখানে আমরা দুটো পেয়ে যাচ্ছি, একটা বন্ডিং মানে সিগমা 2s, আর যেটা অ্যান্টি বন্ডিং সেটা হচ্ছে সিগমা স্টার 2s। 1s2s এর একদম ওপরে রয়েছে দেখো 2p। 2pর ক্ষেত্রে বলি, 2pতে তোমরা জানো যে তিনটে অরবিটাল থাকে, একটা px, একটা py, একটা pz। এখানে pz যে কক্ষটা দেখো ছবিতে, দুটো pz কক্ষক তাদের অক্ষ বরাবর অভিলিপ্ত হয়ে সিগমা বন্ড তৈরি করে। যেহেতু পিজেডকে আমরা জেড অক্ষ বরাবর ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরে নিচ্ছি, কাজেই অ্যাক্সিস বরাবর যেটা হেড অন ওভারল্যাপ হচ্ছে তার ফলে আমরা সিগমা বন্ড পেয়ে যাচ্ছি। তোমাদের আগের ক্লাসে আমি সিগমা আর পাই বন্ড নিয়ে আলোচনা করেছি, সেখানে দেখে নেবে যে কিভাবে ওভারল্যাপিংটা হয়। যদি হেড অন ওভারল্যাপ হয় তাহলে সিগমা বন্ড তৈরি হয়। তো দুটো পিজেডের মিলনে আমরা পেয়ে যাচ্ছি সিগমা 2p বন্ড, সিগমা 2pz বন্ড। আর বাকি যে দুটো পি অরবিটাল থাকে, একটা py আর একটা px, এদের অ্যাক্সিস কিন্তু ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের সঙ্গে লম্বভাবে থাকে। সুতরাং এরা যখন ওভারল্যাপ করবে তখন কিন্তু ল্যাটারাল ওভারল্যাপ হয়, পাশাপাশি লম্বভাবে ওভারল্যাপটা হয়, এবং তার ফলে আমরা এখানে সিগমা বন্ড পাই না, পাবো পাই বন্ড। কাজেই তিনটে যে 2p অরবিটাল px py pz ওভারল্যাপিংয়ের জন্য একটা আমরা পাচ্ছি সিগমা 2pz বন্ড, আর দুটো পাই বন্ড পাচ্ছি, একটা পাই 2px আর একটা পাই 2py। বন্ডিং পার্টে পাচ্ছি একই রকম, অ্যান্টি বন্ডিং পার্টেও পাবো, সেগুলো সব দেখো স্টার দিয়ে ডিনোট করা হয়েছে। ঠিক আছে, তো বন্ডিং আণবিক কক্ষকে আমরা সবসময় প্রকাশের জন্য সিগমা পাই এগুলো ব্যবহার করি সাংকেতিক চিহ্ন হিসেবে, এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালকে প্রকাশের জন্য আমরা সিগমা স্টার, পাই স্টার, এইভাবে স্টার দিয়ে সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে ছবিটা নিচের পার্টে এসো, দেখো একটা সিরিজ দেখানো হয়েছে। এটা হচ্ছে এনার্জি, মানে এনার্জি কিভাবে অর্ডারটা বৃদ্ধি পাচ্ছে তার একটা ইনক্রিজিং অর্ডারে তোমাদের দেখানো হয়েছে যে 1s অরবিটাল থেকে 1s এর থেকে 2s হচ্ছে হায়ার এনার্জি, একদম কম এনার্জি হচ্ছে সিগমা 1s বন্ডিং, তার থেকে উঁচুতে অবস্থান করছে সিগমা স্টার 1s অ্যান্টি বন্ডিং, তারপরে চলে আসছে 2s অরবিটালে সিগমা 2s বন্ডিং, এর থেকে হায়ার এনার্জি হচ্ছে সিগমা স্টার 2s অ্যান্টি বন্ডিং। তাহলে 1s 2s হয়ে গেল। এরপরে শুরু হচ্ছে 2p। 2pর পার্টে দেখো, এখান দিয়ে একটুখানি খেয়াল করবে, অক্সিজেন ফ্লুরিন নিয়নের জন্য একরকম সিরিজ, আর বোরন কার্বন নাইট্রোজেনের জন্য আর এক রকম সিরিজ। নাইট্রোজেন অবধি আমরা 2s এর পরেই পেয়ে যাচ্ছি পাই 2px পাই 2py, এরা সেম লেভেলে থাকে। এর ওপরে থাকে সিগমা 2pz। ঠিক আছে, ছবিটা যেটা রয়েছে সেই অনুযায়ী দেখো, এটা হচ্ছে নাইট্রোজেন অবধি আমরা এই সিরিজ পাবো। নাইট্রোজেনের পরে যখনই আমরা অক্সিজেনে যাচ্ছি তখন কিন্তু এটা ইন্টারচেঞ্জ করে, নিচে নেমে আসে সিগমা 2pz আর ওপরে থাকে পাই 2px পাই 2py। এইটুকু বাদ রেখে বাকি সিরিজ পুরোটাই সেম। বন্ডিং পার্টে এই দুটো ইন্টারচেঞ্জ করে, নাইট্রোজেন অবধি একরকম, নাইট্রোজেনের পর থেকে অক্সিজেন থেকে আর এক রকম, কিন্তু অ্যান্টি বন্ডিং পার্ট সেম থাকে। পাই লেভেলটা আগে পাবো, তারপরে পাবো সিগমা। তো এইভাবে এনার্জিটা ক্রমশ ইনক্রিজ করে।
আর বন্ড অর্ডার বার করার একটা ফর্মুলা তোমাদের রয়েছে, দেখে নাও নিচে, যে বন্ডিং পার্টে কটা ইলেকট্রন থাকে সেই সংখ্যা থেকে অ্যান্টি বন্ডিং পার্টে কটা ইলেকট্রন আছে সেটা মাইনাস করে তাকে যদি 2 দিয়ে ডিভাইড করা হয় তাহলে আমরা বন্ড অর্ডার পেয়ে যাব। মানে কোনো মলিকুলে কতগুলো বন্ধন তৈরি হচ্ছে সেই সংখ্যাটা আমরা গেস করতে পারবো। তো এই হলো মলিকিউলার অরবিটাল থিওরির একদম বেসিক জিনিস। এরপর এর ওপর বেস করে আমরা দেখব কিভাবে তৈরি হচ্ছে বিভিন্ন হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলসে এমও ফর্মেশন কিভাবে হচ্ছে সেগুলো আমরা একে একে দেখব। একদম প্রথমেই শুরু করছি হাইড্রোজেনকে দিয়ে। হাইড্রোজেনের ক্ষেত্রে তোমরা জানো ইলেকট্রন সংখ্যা কত হয়, এবং সেই অনুযায়ী যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবে হাইড্রোজেন অণুর 1s কক্ষকে একটাই ইলেকট্রন থাকে। এই যে একটা ইলেকট্রন সমন্বিত দুটো 1s কক্ষ পাবো দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে। তো এই দুটো 1s কক্ষক পরস্পরের সঙ্গে মিলিত হয়ে দুটো আণবিক কক্ষক তৈরি করবে, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। বন্ডিংটা হচ্ছে সিগমা 1s আর অ্যান্টি বন্ডিং হচ্ছে সিগমা স্টার 1s। এরপরে ইলেকট্রন ফিলিং কিভাবে হবে, আগে ইলেকট্রন ঢুকবে সিগমা 1s-এ মানে বন্ডিংয়ে, তারপরে যদি কিছু বাকি থাকে সেটা যাবে সিগমা স্টার 1s-এ। দেখে নাও 1s একটা অরবিটাল একটা ইলেকট্রন হোল্ড করছে, আর একটা 1s-এও একটা ইলেকট্রন রয়েছে, তাহলে টোটাল দুটো ইলেকট্রন। যখনই আমার বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এমও তৈরি হয়ে যাচ্ছে বন্ডিংয়ে দুটো ইলেকট্রন ঢুকে যাচ্ছে, তারপরে কোনো ইলেকট্রন আর বাকি পড়ে থাকছে না, সুতরাং অ্যান্টি বন্ডিং এমও পার্ট পুরোপুরি ফাঁকা থাকছে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার কী হবে, বন্ডিং অরবিটালে মোট কতগুলো ইলেকট্রন রয়েছে দুটো, তাহলে 2 মাইনাস অ্যান্টি বন্ডিং পার্টে যতগুলো ইলেকট্রন আছে সেই সংখ্যা। যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে কোনো ইলেকট্রন নেই অ্যান্টি বন্ডিং পার্টে, তাই 2 মাইনাস 0/2, তাহলে বন্ড অর্ডার বেরোচ্ছে 1। এর মানে হচ্ছে হাইড্রোজেন অণুতে হাইড্রোজেন পরমাণু দুটো পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধনে আবদ্ধ থাকছে, এবং যেহেতু দেখতে পাচ্ছ কোনো ইলেকট্রনই এখানে আনপেয়ার্ড কন্ডিশনে নেই, সুতরাং আমরা বলতে পারছি যে হাইড্রোজেন অণু ডায়াম্যাগনেটিক ক্যারেক্টারের হয়। এই ছবিতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে H2+ আর H2- ক্ষেত্রে এমও ফর্মেশন কিভাবে হচ্ছে। একই প্যাটার্নে হবে, কিন্তু খেয়াল করবে H2+ ক্ষেত্রে একটা ইলেকট্রন কিন্তু বার করে নেওয়া হয়েছে, তাহলে H2+ আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা পাবো শুধুমাত্র একটা ইলেকট্রন। যখন এমও ফর্মেশন হচ্ছে তখন কিন্তু সেই একটা ইলেকট্রনই ঢুকছে বন্ডিং পার্টে এবং অ্যান্টি বন্ডিং পার্ট যথারীতি ফাঁকা থাকছে। তাহলে এক্ষেত্রে বন্ড অর্ডার দেখো ওপরে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে 1 মাইনাস 0/2, তাহলে বন্ড অর্ডার পেয়ে যাচ্ছি হাফ। বন্ড অর্ডারের মান ধনাত্মক 1 অপেক্ষা কম, এর থেকে বোঝা যাচ্ছে যে H2+ আয়নটি মোটামুটি স্থায়ী, কিন্তু এর স্থায়িত্ব হাইড্রোজেন অপেক্ষা কম। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বন্ড অর্ডার পেয়েছিলাম 1। এখানে দেখো যেহেতু একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সুতরাং আমরা বলতে পারি আয়নটি হচ্ছে প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার। নেক্সট হচ্ছে H2-। H2- দেখেই বুঝতে পারছো আরও একটা ইলেকট্রন অ্যাড হয়েছে, তাহলে টোটাল হচ্ছে 3টে ইলেকট্রন, দুটো হাইড্রোজেনের 3টে ইলেকট্রন। তাহলে এই 3টে ইলেকট্রন যখন ফিলিং হবে বন্ডিং পার্টে থাকবে দুটো, অ্যান্টি বন্ডিং পার্টে থাকবে একটা। তাহলে এক্ষেত্রে যদি আমরা বন্ড অর্ডার বার করি তাহলে আমরা করব কি 2 মাইনাস 1, যেহেতু অ্যান্টি বন্ডিং পার্টে একটা ইলেকট্রন রয়েছে, বাই 2, সুতরাং আমরা এক্ষেত্রেও কিন্তু বন্ড অর্ডার পাচ্ছি হাফ। তাহলে যেহেতু হাফ পাচ্ছি তার মানে কি যে বন্ড অর্ডারের মান যেহেতু হাফ মানে 1-এর থেকে কম, সেহেতু হাইড্রোজেনের তুলনায় H2- স্থায়িত্ব অনেকটাই কম। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো যে অ্যান্টি বন্ডিং পার্টে কিন্তু একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, সুতরাং এই অ্যানায়ন হবে প্যারাম্যাগনেটিক ক্যারেক্টারের। তাহলে হাইড্রোজেন হয়ে গেল
নেক্সট আমরা যাচ্ছি হিলিয়াম। হিলিয়ামের মলিকুলার অরবিটাল কি করে ফর্মেশন হচ্ছে দেখা যাক। প্রত্যেকটা হিলিয়াম পরমাণুর 1s কক্ষকে দুটো ইলেকট্রন থাকে। তাহলে দুটো হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে টোটাল হবে 4টে ইলেকট্রন। এদের মধ্যে এক জোড়া ইলেকট্রন থাকবে মানে বন্ডিং অ্যাট মলিকুলার অরবিটালে সিগমা 1s এ, আর এক জোড়া ইলেকট্রন চলে যাবে অ্যান্টি বন্ডিং পার্টে সিগমা স্টার 1s আণবিক কক্ষকে। তাহলে সেক্ষেত্রে আমরা বন্ড অর্ডার কী করে বার করব? বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং মাইনাস করব। বন্ডিংয়েও আছে দুটো, অ্যান্টি বন্ডিংয়েও আছে দুটো, তাকে 2 দিয়ে ভাগ করলে বেরোচ্ছে 0। বন্ড অর্ডারে 0 হওয়ার অর্থ হচ্ছে যে এখানে কোনো বন্ড ফর্মেশন হচ্ছে না। তার মানে দুটো হিলিয়াম পরমাণুর মধ্যে কোনো বন্ধন গঠন সম্ভব নয়, এবং এই কারণেই He2 এই মলিকুলের কোনো বাস্তব অস্তিত্ব কিন্তু নেই। কখনো কোথাও এখনো অবধি পড়েছো কি যে He2 মলিকুল? হয়নি। এটা অনেক সময় প্রশ্ন আসে যে He2 মলিকুলের কোনো অস্তিত্ব নেই কেন, ব্যাখ্যা করো। তখন কিন্তু এই এমও দিয়ে তোমাদের বন্ড অর্ডার বার করে দেখাতে হবে। যেহেতু বন্ড অর্ডার বেরোচ্ছে 0, সেই কারণে অণুর কোনো বাস্তব অস্তিত্ব নেই। নেক্সট দেখানো হচ্ছে যে He2 প্লাস এবং He2-র মধ্যে ডিফারেন্স কোথায়। He2 প্লাস যখন হচ্ছে তার মানে হচ্ছে একটা ইলেকট্রন আমরা বার করে নিচ্ছি। তাহলে He2 প্লাস আয়নে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। সেখানে তাহলে মলিকুলার অরবিটাল ফর্মেশনের সময় দুটো ইলেকট্রন থাকবে সিগমা 1s এ, আর অ্যান্টিবন্ডিং সিগমা স্টার 1s এ থাকবে একটা ইলেকট্রন। তাহলে সেক্ষেত্রে বন্ড অর্ডার যদি তোমরা বার করো দেখবে হাফ বেরোচ্ছে। 2 - 1/2 করলে বন্ড অর্ডার বেরোবে হাফ। তাহলে আয়নের বন্ড অর্ডারের মান যদি ধনাত্মক হয় তার থেকে বোঝা যায় যে আয়নটি কিন্তু গঠন হওয়া সম্ভব। ঠিক আছে, এবং যেহেতু এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছ, কাজেই আয়নটা হচ্ছে প্যারাম্যাগনেটিক ক্যারেক্টারের। ডান দিকে আমরা He2টা দেখিয়েছি, যেটা আগেই পড়লাম। সম্ভব নয় যেহেতু বন্ড অর্ডার হচ্ছে 0। দেখো লেখা আছে নিচে হিলিয়াম 2 ডাজ নট এক্সিস্ট, কিন্তু হিলিয়াম 2 প্লাসের কিন্তু গঠন হওয়া সম্ভব যেহেতু বন্ড অর্ডার বেরিয়েছে হাফ। নেক্সট চলে যাচ্ছি লিথিয়াম আর বেরিলিয়ামের অণুর কিভাবে এমও ফর্মেশন হচ্ছে। লিথিয়ামের ক্ষেত্রে তোমরা জানো ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, তাহলে ইলেকট্রন কনফিগারেশন হলো 1s2 2s1। তাহলে দুটো লিথিয়ামে আমরা টোটাল পাবো 3টে 6টা ইলেকট্রন। তো 6টা ইলেকট্রন এমোতে কিভাবে বিন্যস্ত হবে? দুটো থাকবে 1s এ সিগমা 1s এ মানে বন্ডিংয়ে, বাকি দুটো থাকবে সিগমা স্টার 1s। 4টে ইলেকট্রন ইউজ হয়ে গেল, আরও দুটো পড়ে আছে, সেই দুটো ঢুকবে সিগমা 2s বন্ডিংয়ে। সিগমা স্টার 2s কিন্তু ফাঁকা, কোনো ইলেকট্রন আর পড়ে নেই। তাহলে এক্ষেত্রে টোটাল বন্ডিং থেকে যদি টোটাল অ্যান্টিবন্ডিং মাইনাস করো তাহলে 4 - 2/2, তাহলে বন্ড অর্ডার আমরা পেয়ে যাচ্ছি লিথিয়ামের ক্ষেত্রে 1। যেহেতু এখানে দেখছো যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, সুতরাং লিথিয়াম হচ্ছে ডায়াম্যাগনেটিক ক্যারেক্টারের। বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4 1s2 2s2, তাহলে দুটো বেরিলিয়ামের ক্ষেত্রে 4 4 8টা ইলেকট্রন টোটাল। এবার 8টা ইলেকট্রন এমোতে কিভাবে বিন্যস্ত হবে? দুটো ঢুকে যাবে সিগমা 1s এ, দুটো ঢুকে যাবে সিগমা স্টার 1s এ, 4টে ইউজ হয়ে গেল, আরও 4টে পড়ে আছে। তাহলে দুটো ঢুকবে সিগমা 2s এ, বাকি দুটো ঢুকবে সিগমা স্টার 2s এ। তাহলে এবার যদি বন্ডিং থেকে অ্যান্টি বন্ডিং মাইনাস করো দেখবে সংখ্যা যেহেতু সমান, কাজেই বন্ড অর্ডার আমরা পেয়ে যাব 0। সুতরাং বেরিলিয়ামের ক্ষেত্রেও কিন্তু B2 অণুর কোনো বাস্তব অস্তিত্ব নেই যেহেতু বন্ড অর্ডার বেরোচ্ছে 0। নেক্সট হচ্ছে কার্বন। C2 কিভাবে ফর্মেশন হচ্ছে দুটো কার্বন পরমাণু মিলিত হয়ে, সেটা আমরা দেখব। কার্বন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2। একটা কার্বন অণুতে 6টা ইলেকট্রন থাকে, তাহলে দুটো কার্বনে 6টা 6টা 12টা ইলেকট্রন আমরা পাচ্ছি। এই 12টা ইলেকট্রনকে
আমাদের মলিকুলার অরবিটালে বিন্যস্ত করতে হবে। এবং এখানে দেখো 2p অরবিটাল চলে এসছে। আগেরটা অবধি মানে বেরিলিয়াম অবধি আমরা শুধু 2s অবধি পেয়েছিলাম অরবিটাল, কার্বন থেকে কিন্তু 2pও স্টার্ট হচ্ছে। 2p স্টার্ট হওয়া মানেই আমরা সিগমা আর পাই টোটাল 3টে মলিকুলার অরবিটাল পাচ্ছি, বন্ডিংয়ে 3টে, অ্যান্টি বন্ডিংয়ে 3টে, এবং কার্বনের ক্ষেত্রে পাইটা থাকবে নিচে, সিগমা থাকবে ওপরে, এবং এটা চলবে আপ টু নাইট্রোজেন অবধি। অক্সিজেন থেকে আবার চেঞ্জ হয়ে যাবে, সিগমা চলে আসবে তলায়, পাই চলে যাবে উপরে বন্ডিং পার্টে। আচ্ছা, তো কার্বনের ক্ষেত্রে টোটাল হচ্ছে 12টা ইলেকট্রন, দুটো দুটো করে ফিলিং হবে। প্রথমে হচ্ছে সিগমা 1s এ দুটো ইলেকট্রন, সিগমা স্টার 1s এ দুটো, সিগমা 2s এ দুটো, সিগমা স্টার 2s এ দুটো, তাহলে টোটাল ইউজ হয়ে গেল 8টা ইলেকট্রন। এখনো পড়ে আছে 4টে। তাহলে পাই 2p, এখানে কিন্তু দুটো এমও রয়েছে, পাই 2px, পাই 2py। যেহেতু এরা সেম লেভেলে রয়েছে, প্রথমে দুটোতেই একটা একটা করে ফিলিং হবে, তাহলে দুটো ইউজ হয়ে গেল। আরও দুটো পড়ে আছে, সেই দুটো এবার উল্টো স্পিন করে পাই 2px, পাই 2py তে ঢুকে যাবে, তাহলে হয়ে গেল ডাবল। ব্যাস, আর কোনো ইলেকট্রন পড়ে নেই, তাহলে সিগমা 2p কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে, এবং অ্যান্টিবন্ডিং পার্টেও কোনো ইলেকট্রন তাহলে ঢুকছে না। তো এবার যদি আমরা বন্ড অর্ডার বার করি, টোটাল বন্ডিং ইলেকট্রন থেকে টোটাল অ্যান্টিবন্ডিং ইলেকট্রন আমরা মাইনাস করে তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে বন্ড অর্ডার বেরোচ্ছে আমাদের 2। অনেক সময় বন্ড অর্ডার নির্ণয় করার সময় 1s 2s এগুলোকে ইগনোর করা হয়। যদি আমরা 2p অবধি পৌঁছে যাই, তাহলে 1s 2s এ যেহেতু বন্ডিং আর অ্যান্টিবন্ডিংয়ের সমান সংখ্যক ইলেকট্রন থাকছে, সেগুলো অনেক সময় ক্যালকুলেশনে দেখানো হয় না। আবার যদি তোমরা টোটাল হিসেবে ক্যালকুলেশন করো, দুটো ক্যালকুলেশনই একই হবে। তো বন্ড অর্ডার আমরা কার্বনের ক্ষেত্রে পেয়ে যাচ্ছি, দেখো 2। বন্ড অর্ডারের যেহেতু ধনাত্মক মান, সুতরাং আমরা বুঝতে পারছি যে C2 অণুর কিন্তু বাস্তব অস্তিত্ব রয়েছে, এবং যেহেতু এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, কাজে C2 অণু হয়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক ক্যারেক্টারের। নেক্সট আমরা যাচ্ছি N2, নাইট্রোজেন অণুর কি করে ফর্মেশন হচ্ছে দেখা যাক। নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, 1s2, 2s2, 2p3, টোটাল 7টা ইলেকট্রন। আর তাহলে দুটো নাইট্রোজেন পরমাণু মিলিয়ে 7 + 7 14টা ইলেকট্রন আমরা পাচ্ছি। এই 14টা ইলেকট্রন মলিকুলার অরবিটালে বিন্যস্ত হবে। 1s 2s তো নর্মাল ফিলিং হবে। 2pর ক্ষেত্রে বলি, 2pর ক্ষেত্রে পাই থাকবে নিচে, সিগমা থাকবে ওপরে, তাহলে পাইয়ের ক্ষেত্রে পাই ফিলিং হতে টোটাল 4টে ইলেকট্রন হয়ে যাচ্ছে, আরও বাকি দুটো থেকে যাচ্ছে, সেই দুটো ঢুকে যাচ্ছে সিগমা 2p জেডে। অ্যান্টিবন্ডিংয়ে ঢোকার জন্য আর কোনো ইলেকট্রন বাকি পড়ে থাকছে না, তাই অ্যান্টিবন্ডিং পার্ট ফাঁকা থাকছে। আচ্ছা, নাইট্রোজেন অণুর যদি বন্ড অর্ডার আমরা ক্যালকুলেশন করি, তাহলে টোটাল যে বন্ডিং পার্টের ইলেকট্রন মাইনাস অ্যান্টিবন্ডিং পার্টের ইলেকট্রন আমরা করব, তাকে 2 দিয়ে ভাগ করব। দেখো বন্ড অর্ডার বেরোচ্ছে 3। এর মানে হচ্ছে নাইট্রোজেন অণুতে 3টে সমযোজী বন্ধন বর্তমান রয়েছে, কোনো আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছ না, সুতরাং নাইট্রোজেন হলো ডায়াম্যাগনেটিক ক্যারেক্টারের। নেক্সট বলছি অক্সিজেন। এখান থেকে কিন্তু সিকোয়েন্সটা চেঞ্জ হবে। 2pর ক্ষেত্রে খেয়াল করো, সিগমা চলে এসছে নিচে, সিগমা 2pz, আর পাই 2px, পাই 2py অবস্থান করছে সিগমার ওপরে, কিন্তু অ্যান্টিবন্ডিং পার্টে কোনো চেঞ্জ হবে না, যেরকম ছিল সেরকমই থাকবে। আচ্ছা, অক্সিজেন অণুর ক্ষেত্রে বলি, অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2, 2s2, 2p4, মানে 8টা ইলেকট্রন, এবং দুটো অক্সিজেন মিলিয়ে মোট 16টা ইলেকট্রন, এবং এই 16টা ইলেকট্রনকে আমরা মলিকুলার অরবিটালে একে একে বিন্যস্ত করব। 1s এ লেগে যাচ্ছে 4টে, 2s এ লেগে যাচ্ছে 4টে, বন্ডিং অ্যান্টিবন্ডিং মিলিয়ে, তাহলে 4টে 4টে 8টা ইউজ হয়ে গেল।
এখন পড়ে রইল যে কটা ইলেকট্রন একে একে ফিলিং হবে। সিগমা 2pz দুটো ঢুকে যাবে, সিগমা পাই 2px আর পাই 2py এ টোটাল 4টে ঢুকে যাচ্ছে। এরপরেও আরও দুটো ইলেকট্রন ফাঁকা মানে আনইউজড অবস্থায় পড়ে থাকছে, তারা কোথায় চলে যাবে? অ্যান্টি বন্ডিং পার্টে। তাহলে অ্যান্টি বন্ডিং পার্টে যে পাই স্টার 2px আর পাই স্টার 2py আছে, যেহেতু ওরা একই লেভেলে আছে, প্রথমে একটা ইলেকট্রন দিয়ে দুটো ফিলিং হবে, একটা করে ইলেকট্রন ঢুকবে প্রত্যেকটায়। তারপরে যদি আরও থাকতো তখন এরা পেয়ার্ড হতো। যেহেতু আর ইলেকট্রন নেই, কাজেই একটা করে ইলেকট্রনই দুটোতে থেকে গেছে। তো এই হয়ে গেল এমও ফরমেশন। এবার আমরা ক্যালকুলেশন করব বন্ড অর্ডার। বন্ড অর্ডার যদি অক্সিজেনের ক্ষেত্রে নির্ণয় করো, দেখবে বন্ড অর্ডার বেরোচ্ছে 2। তার মানে হলো অক্সিজেন অণুর দুটো সমযোজী বন্ধন বর্তমান, একটা সিগমা একটা পাই। এবং যেহেতু দেখছো যে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, সুতরাং অক্সিজেন হলো প্যারাম্যাগনেটিক ক্যারেক্টারের। নেক্সট দুটো কেস দেখাবো, একটা হচ্ছে O2+, একটা O2-, মাঝখানে রয়েছে নর্মাল অক্সিজেন, যেটা পড়লাম আগের ছবিতেই। O2+ এর ক্ষেত্রে কি হবে? একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তার মানে নর্মাল অক্সিজেনের তুলনায় একটা ইলেকট্রন O2+ এ কম থাকবে। কাজেই O2+ এর এমোর ক্ষেত্রে দেখো পাই 2px এ একটা ইলেকট্রন রয়েছে, আর পাই স্টার 2py তে কোনো ইলেকট্রন নেই, সেই ইলেকট্রনটাই বেরিয়ে গেছে। এটা হলো O2+। আর O2- যদি আমরা বার করতে চাই, তার মানে কি নর্মাল অক্সিজেনের তুলনায় একটা ইলেকট্রন সেখানে বেশি থাকবে। তার মানে নর্মাল অক্সিজেনের যা এমও ফরমেশন, O2- এর ক্ষেত্রে একটা ইলেকট্রন আমি এক্সট্রা ঢোকাবো। সেটা দেখো ঢুকেছে পাই স্টার 2px এ। যদি আরও আরেকটা ইলেকট্রন ঢুকতো, তাহলে সেটা এন্ট্রি নিত পাই স্টার 2py তে। ঠিক আছে? তাহলে দুটো মলিকুলের ক্ষেত্রেই যদি আমরা বন্ড অর্ডার ক্যালকুলেট করি, O2+ এর ক্ষেত্রে দেখবে বন্ড অর্ডার বেরোবে 2.5। ঠিক আছে? O2+ আয়নে একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে দেখতে পাচ্ছ, তার মানে এটা হয়ে যাচ্ছে প্যারাম্যাগনেটিক ক্যারেক্টারে। আর O2- যেটা সুপার অক্সাইড আয়ন, সেখানে যেহেতু একটাই আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তাই O2- আয়নও প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার শো করছে। এবং এর বন্ড অর্ডার যদি নির্ণয় করো, দেখবে 1.5 বেরোচ্ছে। আচ্ছা, তাহলে এই কেসগুলো তোমরা একটু মাইনিউটলি স্টাডি করবে, কারণ এখান থেকে কিন্তু বন্ড অর্ডার বার করতে দেয় বা মলিকুলার অরবিটাল কি করে ফর্ম করছে তার ছবিও আঁকতে দেয়। নেক্সট বলবো ফ্লুরিন মলিকুল কিভাবে গঠন হচ্ছে। ফ্লুরিনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p5, মানে 9টা ইলেকট্রন। দুটো ফ্লুরিন মিলিয়ে তাহলে 18টা ইলেকট্রন। 18টা ইলেকট্রন 1s2s নর্মাল ফিলিং হয়েছে। 2pর ক্ষেত্রে একটু দেখে নাও, যেহেতু ফ্লুরিন হচ্ছে অক্সিজেন পরবর্তী মৌল, কাজেই এক্ষেত্রেও সিগমা 2pz নিচে থাকবে, ওপরে থাকবে পাই 2px আর পাই 2py। অ্যান্টি বন্ডিং পার্ট যেরকম ছিল সেরকমই থাকবে। ইলেকট্রন ফিলিং এর ক্ষেত্রে দুটো ঢুকেছে সিগমা 2pz এ, 4টে ঢুকে গেছে পাই লেভেলে। আচ্ছা, এর পরেও 4টে পড়ে থাকছে, সেই 4টে ঢুকে যাচ্ছে পাই স্টার লেভেলে। তো এখান থেকে যদি আমরা বন্ড অর্ডার ক্যালকুলেশন করি, বন্ড অর্ডার ফ্লুরিনের ক্ষেত্রে বেরোচ্ছে 1। নিচে ক্যালকুলেট করা আছে দেখো। বন্ড অর্ডার ভ্যালু 1 কি ইন্ডিকেট করছে? যে অণুটাতে একটাই মাত্র সমযোজী বন্ধন বর্তমান আছে। যেহেতু এখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, কাজে ফ্লুরিন হয়ে যাচ্ছে ডায়াম্যাগনেটিক ক্যারেক্টার। লাস্ট মলিকুল দেখাচ্ছি নিয়ন, Ne2। নিয়ন পরমাণু নিষ্ক্রিয় গ্যাস, জানো। ইলেকট্রনিক কনফিগারেশন হলো 1s2 2s2 2p6, মানে 10টা ইলেকট্রন। দুটো নিয়নের তাহলে 20টা ইলেকট্রন। আচ্ছা, 20টা ইলেকট্রন কিভাবে এমোতে বিন্যস্ত হয়েছে দেখে নাও। একদম অ্যান্টি বন্ডিং সিগমা স্টার 2pz অবধি কিন্তু ইলেকট্রন ভর্তি হতে পেরেছে, যেহেতু সংখ্যাটা অনেকটাই বেশি, 20টা।
তো নিয়নের ক্ষেত্রে যদি বন্ড অর্ডার তোমরা ক্যালকুলেট করো, সেখানে দেখবে বন্ড অর্ডার বেরোবে 0, কারণ বন্ডিং পার্টেও যত সংখ্যক আছে অ্যান্টি বন্ডিং পার্টেও তত সংখ্যক ইলেকট্রনই রয়েছে। বন্ড অর্ডার 0 বেরোনোর অর্থ হলো দুটো নিয়ন পরমাণুর মধ্যে কখনোই বন্ধন গঠন সম্ভব নয়, অর্থাৎ Ne2 অণুর কোনো বাস্তব অস্তিত্ব নেই। বন্ড অর্ডার 0 দিয়ে আমরা এটাই বুঝতে পারি, এবং এইভাবে নিয়ন অণুর মলিকুলার অরবিটাল ফর্মেশন হচ্ছে। তো এইভাবে বিভিন্ন মলিকুলের ক্ষেত্রে তোমরা এই এমও ফর্মেশন কিভাবে হচ্ছে, কিভাবে ইলেকট্রন ফিলিং হচ্ছে, আর সেখান থেকে কিভাবে বন্ড অর্ডার নির্ণয় করতে হয় খুব সুন্দর করে এঁকে এঁকে প্র্যাকটিস করবে, এবং পুরোটাই পেন্সিলে আঁকবে পরীক্ষার খাতায়, খুব ক্লিনলি ড্র করবে। আচ্ছা, আর বন্ড অর্ডার নির্ণয় করার সময় কেউ যদি 1s 2sকে ইগনোর করে শুধু 2p নিয়ে ক্যালকুলেট করো, সেক্ষেত্রেও দেখবে বন্ড অর্ডার একই বেরোচ্ছে, সুতরাং সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো এই ক্লাসে মলিকুলার অরবিটাল থিওরি নিয়েই আলোচনা হলো, এবং এমও ডায়াগ্রাম কী করে ড্র করতে হয় সেটা তোমরা দেখলে, প্র্যাকটিস করবে। স্কুল খুললে আমি কিন্তু 2-1টা তোমাদের করতে দেবো।